আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং সেই সাথে যারা সাফল্যের সাথে ৮ম শ্রেণীতে কৃতকার্য হয়েছ, উত্তীর্ণ হয়েছ, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব ৮ম শ্রেণীর গণিত বইয়ের ১ম অধ্যায় প্যাটার্ন নিয়ে। ঠিক আছে? আচ্ছা। দেখো, আমরা ১ম এ প্যাটার্ন যে অধ্যায়টা আছে, অধ্যায়ের যে ১ম থেকে একেবারে অনুশীলনীর আগ পর্যন্ত প্রতিটি লাইন বাই লাইন পড়ার চেষ্টা করব এবং তারপরে আমরা অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করব। দেখো, এখানে বলা আছে কি যে ১ম অধ্যায় হচ্ছে প্যাটার্ন। যে বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। লালগুলোকে একদিকে যাবে, নীলগুলো ওই দিকে যাবে। সে গণনা করতে শেখে, সংখ্যা একটি প্যাটার্ন। আবার ৫ এর গুণিতকগুলোর শেষে শূন্য বা ৫ থাকে, এটিও একটি প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন চিনতে পারা একটি গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। আবারও আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদি জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই। এ অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে। অর্থাৎ প্যাটার্ন বিষয়টা হলো একটা নির্দিষ্ট জিনিস তোমার ঘুরে, ঘুরে এই জিনিসটাই আবার আসবে। ঠিক আছে? অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়মে কি হবে? এটা একটা সাজানো থাকবে। একটা নির্দিষ্ট নিয়মে ওই জিনিসটা সাজানো থাকবে। তাহলে দেখো, এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবে। প্যাটার্ন রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে। বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে। আরোপিত শর্ত অনুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে। রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে বীজগাণিতীয় রাশিমালায় প্রকাশ করতে পারবে। রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবে। তো এই জিনিসগুলো আমরা এই অধ্যায় যখন শেষ করব, তখন এই জিনিসগুলো আমরা নিজেরাই করতে পারবো। তাহলে দেখো, প্যাটার্ন কি বলছে যে নিচের ১ম চিত্রের টাইলস গুলো লক্ষ্য করি, এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে ১ম এ দেখো তো, ১ম যে ব্লকটা আছে এটাতে দেখো ২ টা ইটের মতো পাশাপাশি রাখা আছে। কিন্তু পরবর্তীতে আবার কি করছে, যে লম্বালম্বিভাবে দেওয়া আছে। তারপরে আবার পাশাপাশি, তারপরে আবার লম্বালম্বি। দেখো, তারপরে আবার কি এখান থেকে এদিক দিয়ে দেখো পাশাপাশি ছিল, এখানে আবার কি লম্বালম্বি হচ্ছে। তারপরে এদিকে কি ছিল লম্বালম্বি, এখানে পাশাপাশি। তারপরে এই যে এখানে লম্বালম্বি, আবার এখানে কি উপর নিচে করে দেওয়া আছে। উপর নিচে এখানে পাশাপাশি ছিল, এখানে কি উপর নিচ, এখানে কি পাশাপাশি, উপর নিচ, পাশাপাশি, পাশাপাশি, এখানে ছিল উপর নিচ, এখানে আছে কি পাশাপাশি, উপর নিচ, পাশাপাশি, উপর নিচ। তো দেখো, এখানে একটা নির্দিষ্ট নিয়মে এটা সাজানো আছে না? আমরা অনেক সময় দেখি কি যে রাস্তার মাঝে যখন ইট বিছানো সোলিং করা হয়, তখন রাস্তার মাঝে সুন্দর একটা প্যাটার্নের মাধ্যমে কি করা হয়, যে ইটগুলো বিছানো হয়। তারপরে দেখো, এখানে প্রতিটি আড়াআড়ি টাইলস এর পাশের টাইলসটি লম্বালম্বি সাজানো। প্রতিটি আড়াআড়ি টাইলসের সাথে ৭ টি পাশাপাশি ভাবে সাজানো। দেখো, এই যেটা আড়াআড়ি, তার পাশেরটা লম্বালম্বি, তার পাশেরটা লম্বালম্বি। এটা আড়াআড়ি, তার পাশেরটা লম্বালম্বি, তার পাশেরটা লম্বালম্বি, তার এই পাশেরটা লম্বালম্বি, তার এই পাশেরটাও লম্বালম্বি। ঠিক আছে? যে সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করছে। সাজানোর এই নিয়মটা কি করছে? একটা প্যাটার্নের সৃষ্টি করছে। তারপরে আমরা দেখি পরের পৃষ্ঠায় যাই। দেখি এখানে কি আছে, যে ২য় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজাকারে সাজানো হয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে ১ থাকবে। নিয়মটি ভালো করে বুঝো, যে নিয়মটি হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে ১ থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরের সারির ২ টি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান, এবং অন্য যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো হবে উপরের যে সারিটা আছে, উপরের সারির ২ টি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করছে। তাহলে আমরা একটু খেয়াল করি আবার ১ম থেকে, যে এখানে দেখো, ১ম এ ১ আছে, তারপরে এই লাইনের কি শুরুতে এবং শেষে। তাহলে আমরা ১ম থেকে শুরু করলে একটা লাইন পাবো এবং এটার ১ম এ কি ১ থাকবে। তারপরে দেখো, এটার ১ম এবং শেষে একটা ১ থাকবে। ১ম এ এসে ১ এবং শেষে ১। তারপরের লাইনে দেখো, ১ম এবং শেষে ১, মাঝের যে নাম্বারটা হবে এই গড়টা হবে উপরের যে পাশাপাশি ২ টা নাম্বার আছে, উপরের ২ টার যোগফলের সমান। তাহলে ১ আর ১ যোগ করলে কত হয়? ২। তারপরে দেখো, ১ম এ আর শেষে কি হবে? প্রতিবার একটা, একটা করে গড় বৃদ্ধি পাচ্ছে। প্রতিবার কি করব? একটা, একটা করে গড় বৃদ্ধি করব। আর ১ম এ এবং শেষে ১ দিয়ে দিব। তারপরে এই আর এই যোগ করলে কত হয়? ৩। এই গড় আর এই গড় যোগ করলে কত হয়? ৩। এটা বসাবো এখানে। এই গড় আর এই গড় যোগ করলে কত হয়? ৩। এখানে বসাবো। ঠিক আছে? তারপরে খেয়াল করো, আরেকটা করে গড় বৃদ্ধি করলাম ২ পাশে। তাহলে ১ম এ ১ এবং শেষে ১।
3 আর 1 3 আর 1 4 3 আর 1 3 3 6 3 আর 1 4 শেষে 1। ঠিক আছে? দেখো নতুন সুন্দর একটা প্যাটার্নের সৃষ্টি করছে। কি করছে? সুন্দর একটা প্যাটার্নের সৃষ্টি করেছে। ঠিক আছে? আচ্ছা। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। আমরা জানি যে ১ এর চেয়ে বড় যেসব সংখ্যার ১ ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? যে ১ এর চেয়ে বড়, ১ কিন্তু মৌলিক সংখ্যা না। ১ এর চেয়ে বড় ওই সংখ্যাটা কি হবে? ১ এবং ওই যে সংখ্যাটা আমরা নিব, ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। অর্থাৎ ওই সংখ্যার অন্য কোনো কি নাই? ১ এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। সেগুলো কি? মৌলিক সংখ্যা। ইরাটোস্থিনিস ইরাটোথিনিস ঝাঁকুনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। কি বলছে যে এটা পদ্ধতিটা বলছে যে ইরাটোথিনিস একটা পদ্ধতি। ওই পদ্ধতি মানে হচ্ছে এটা ছাঁকনির মতো আরকি বলছে। যে ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। যে ১ থেকে ১০০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটা চার্টে লিখি। এই যে এখানে ১ থেকে ১০০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলা কি করছে? চার্টে লিখছে। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা ২ চিহ্নিত করি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা ১ কিন্তু মৌলিক সংখ্যা না। আগেই বলা হয়েছে যে ১ এর চেয়ে বড়। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? ২। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা তো ২। কারণ হচ্ছে কি যে ২ যে সংখ্যাটি আছে একটু খেয়াল করো যে ২ যে সংখ্যাটি আছে এই ২ সংখ্যাটির ১ এবং ২ ব্যতীত অন্য কোনো গুণনীয় নেই। ১ এবং ২ কি নেই? অন্য কোনো গুণনীয় নেই। কিভাবে দেখো? ২ কে আমরা কি করতে পারি? যে ১ এর সাথে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা হলো ২। কিভাবে? যে ১ এর সাথে যদি ২ গুণ করি তাহলে কত পাওয়া যায়? ২। দেখো তো অন্য কোনো গুণনীয়ক কি পাওয়া যায়? অন্য কোনোভাবে কি ২ পাওয়া যায়? দেখো তো অন্য কোনো কিছু গুণ করে কি ২ পাওয়া যায়? না। দেখো যে ১ এর সাথে ২ গুণ করলেই কেবল ২ পাওয়া যায়। অন্য কোনোভাবে ২ পাওয়া সম্ভব নয়। অন্য কোনো কিছুর সাথে গুণ করে কি ২ পাওয়া সম্ভব নয়। তাহলে খেয়াল করো তো এখানে ১ এবং ওই সংখ্যা ২ ব্যতীত অন্য কোনো গুণনীয়ক আছে? অন্য কিছু গুণনীয়ক আছে? নাই। তাহলে ২ কি একটা মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এখন তারপরে কি বলছে যে ২ চিহ্নিত করে এবং এর গুণিতকগুলো কেটে দেই। অর্থাৎ ২ দ্বারা যেগুলো গুণ করলে পাওয়া যায় তার গুণিত অর্থাৎ ২ দ্বারা গুণ করার ফলে যেগুলা পাইতে পারি ওইগুলা কাইটে দিতে হবে। যেমন ২ এর সাথে ২ গুণ করলে ৪ কেটে দেওয়া যায়। ৩ দুগুণে ৬ কেটে দেওয়া যায়। ৪ দুগুণে ৮। তারপরে হচ্ছে ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০, ২২ অর্থাৎ জোড় যে সংখ্যাগুলো আছে সবগুলা কেটে দেওয়া যায়। ঠিক আছে? তারপরে এরপরে ক্রমান্বয়ে ৩ এবং ৫, ৩, ৫ এবং ৭ দ্বারা কাটা যায়। যেমন ৩ দ্বারা ৯, তারপরে ৩ দ্বারা ১৫, ৩ দ্বারা ২১, হুম? এভাবে ৩ দ্বারা ২৭ এগুলো কেটে দেওয়া যায়। ঠিক আছে? তারপরে বলছে যে কি ৫ দ্বারা যেগুলো ৫ দ্বারা বিভাজ্য ওইগুলা কেটে দেওয়া যায়। তাহলে সেভাবে কি ৭ দ্বারা যেগুলো ভাগ যায় ওই সবগুলা কেটে দিলে যেই সংখ্যাগুলো আমার বাকি থাকে ওইগুলাই কি আমার মৌলিক সংখ্যা। যেমন ২ বাকি থাকে, ৩ বাকি থাকে, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, তারপরে আছে কত ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯ আর হচ্ছে ৯৭। এই সংখ্যাগুলোই আমার মৌলিক সংখ্যা। যেগুলো বাকি রইছে ওইগুলা কি কোনোভাবে কাটা যায় নাই। ওইগুলাই কি আমার মৌলিক সংখ্যা। দেখো সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। উদাহরণ সংখ্যাগুলোর পরবর্তী ২ টি সংখ্যা নির্ণয় করো। সংখ্যাগুলোর পরবর্তী ২ টি সংখ্যা নির্ণয় করো। তাহলে খেয়াল করো তো একটু প্রথম সংখ্যাটা কত আছে? ৩। তারপরের সংখ্যা আছে ১০, তারপরের সংখ্যা আছে ১৭, তারপরের সংখ্যা আছে কত? ২৪, তারপরের সংখ্যা ৩১। তো এভাবে ডট, ডট দিয়ে বোঝাইতেছে যে এটা এভাবে চলছে। তো এখানে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো এখানে দেখো তো ৩ থেকে ১০ তাহলে কত বাড়ছে? ৭। কত বৃদ্ধি পাইছে? ৭ বৃদ্ধি পাইছে। তারপরে আবার ১০ থেকে ১৭ কত বৃদ্ধি পাইছে? ৭। তারপরে আবার ১৭ থেকে ২৪ ৭ বৃদ্ধি পাইছে। ২৪ থেকে ৩১ ৭। অর্থাৎ এই প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত বড়? ৭ বেশি, ৭ বড়। সেম ভাবে
৩১ থেকে ৭ যোগ করলে যেটা পাবো আমরা এটাই হচ্ছে কি আমার পরবর্তী সংখ্যা। তাহলে এখানে কত হবে? ৩৮। ঠিক আছে? ৩৮ এর পরবর্তী সংখ্যাটা কত হবে? পঁয়ত ৪৫। কত হবে? ৪৫। তাহলে পরবর্তী সংখ্যা দুইটা কত? পরবর্তী সংখ্যা দুটো হচ্ছে ৩৮ এবং ৪৫। সহজেই বোঝা যায়। ঠিক আছে? একটু খেয়াল করলেই এখানে বোঝা যায় যে ১ম সংখ্যা থেকে ২য় সংখ্যা ৭ বড়, ২য় সংখ্যা থেকে ৩য় সংখ্যা ৭ বড়, ৩য় সংখ্যা থেকে ৪র্থ সংখ্যাটি ৭ বড় এবং ৪র্থ সংখ্যা থেকে ৫ম সংখ্যাটি কত? ৭ বড়। অর্থাৎ প্রতি ক্ষেত্রে ৭ করে বৃদ্ধি পাচ্ছে। ৭ করে কি? বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইটা কি একটা এখানে একটা প্যাটার্ন সৃষ্টি হচ্ছে। প্যাটার্নটা কি? ৭ করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তার পরবর্তী সংখ্যাটি কত হবে? ৭ বেশি হবে, ৭ যোগ করলে কত হয়? ৩৮। ঠিক আছে? তার পরবর্তী সংখ্যাটি কত হবে? এর চাইতে ৭ বড় হবে। তাহলে ৭ যোগ করলে কত হয়? ৪৫। ঠিক আছে? তাহলে পরবর্তী দুটি সংখ্যা কত? ৩৮ এবং ৪৫। ঠিক আছে? আচ্ছা। তারপরে আমরা এখানে একটু খেয়াল করি যে সংখ্যা প্রদত্ত সংখ্যাগুলো পাশাপাশি লিখলাম যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য ৭। যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য ৭। অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে ৩১ এর সাথে ৭ যোগ করলে ৩৮ এবং ৩৮ এর সাথে ৭ যোগ করলে কত? ৪৫। ঠিক আছে? আচ্ছা। তারপরে আমরা উদাহরণ ২ টা একটু খেয়াল করি। ২ নম্বরের উদাহরণটা একটু খেয়াল করি। কি বলা হয়েছে? যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে প্যাটার্নটা একটু খেয়াল করি তো আমরা যে সংখ্যাগুলো কি দেওয়া আছে? এখানে সংখ্যাগুলো দেওয়া আছে। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে আমার ১, ৪, ৯, ১৬ ১৬ আর হচ্ছে ২৫ এভাবে এটা চলছে। ঠিক আছে? আচ্ছা এখানে একটু খেয়াল করো তো। এখানে কত বৃদ্ধি পাইল? এখানে বৃদ্ধি পাইছে ৩। এখানে কত বৃদ্ধি পাইছে? ৫। এখানে কত বৃদ্ধি পাইছে? ৭। এখানে কত বৃদ্ধি পাইছে? ৯। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তো প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পাচ্ছে? ২। প্রতিবার পার্থক্য কত করে বৃদ্ধি পাচ্ছে? ২। অর্থাৎ এখানে যে পার্থক্য ছিল এর চাইতে এর পার্থক্য ২ বাড়ছে, এর চাইতে এর পার্থক্য ২ বাড়ছে, এর চাইতে এর পার্থক্য কি করছে? ২ বাড়ছে। অর্থাৎ এখান থেকে এখানে যেটা হবে সেটার পার্থক্য কি? এটা থেকে ২ বাড়বে। তাহলে এটা কত হচ্ছে? ৯। ৯। তার মানে ২ বেশি হলে কত হয়? ১১। কত হয়? ১১। তার মানে ২৫ এর সাথে 11 যোগ করলে যেটা পাবো এটাই আমার পরবর্তী সংখ্যা। ২৫ এর সাথে 11 যোগ করলে কত পাবো? ৩৬। কত পাবো? ৩৬। সুতরাং পরবর্তী সংখ্যাটি কত? ৩৬। পরবর্তী সংখ্যাটি কত হবে? ৩৬। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। দেখো ১ম সংখ্যাটি কত? ১, দ্বিতীয় সংখ্যা হচ্ছে ৪, তৃতীয় সংখ্যা ৯, চতুর্থ সংখ্যা ১৫, পঞ্চম সংখ্যা ২৫। তো এখানে আমরা দেখি ১ম সংখ্যার পার্থক্য, ১ম দুটি সংখ্যার পার্থক্য ৩, পরবর্তী দুটি সংখ্যার পার্থক্য ৫, পরবর্তী দুটি সংখ্যার পার্থক্য ৭, পরবর্তী দুটি সংখ্যার পার্থক্য ৯। তার তার মানে কি দেখো তো এখানে প্রতিবার পার্থক্য ২ করে বৃদ্ধি পাচ্ছে না? পার্থক্য ২ করে বৃদ্ধি পাচ্ছে কিন্তু। খেয়াল করে বিষয়টা। প্রতিবার পার্থক্য ২ করে বৃদ্ধি পাচ্ছে। ২ করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে পার্থক্য কত হচ্ছিল? ৯। তার মানে পরবর্তী পার্থক্য কত হবে? তার থেকে ২ বেশি না? এখানে পার্থক্য তার থেকে ২ বেশি। এটা যোগ করার পরে দেখো এটার সাথে এটা যোগ করার পরে এটা পাইছিলাম। এটার সাথে এই পার্থক্য যোগ করার পরে এটা পাইছি। এটার সাথে এটা যোগ করে এটা পাইছি। তাহলে এটার সাথে আমি যদি পার্থক্য কত আছে? ২ বাড়বে না? পার্থক্য এখান থেকে ২ বাড়বে। তাহলে কত হবে? ১১। তাহলে এই পার্থক্য যদি এটার সাথে যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। বুঝতে পারছো? ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী যে যেটুকু বাকি আছে ওইটুকু নিয়ে আলোচনা করা হবে এবং প্রতিটা অঙ্ক তোমার হাতে কলমে সুন্দরভাবে শিখিয়ে দেওয়া হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।